আলাইকুম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা। নিশ্চয়ই তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনেই উৎসবের আনন্দ উপভোগ করেছ এবং ছুটি শেষে আজ থেকে আবার পড়াশোনা শুরু করেছ। তো বাংলা বিষয়ের আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আমিনা আক্তার লিপি, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। আমরা পড়ছিলাম মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের অংশবিশেষ বিভীষণের প্রতি মেঘনাদ। আমরা গত ক্লাস যেখানে শেষ করেছিলাম, গত ক্লাস আমাদের শেষ হয়েছিল ছন্দের জায়গাটাতে। আজকে আমাদের ছন্দ পড়ানোর কথা। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশের ছন্দ আমরা বিশ্লেষণ করব। তবে তার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। ছন্দ বিষয়টা কি আসলে? ছন্দ মানে হচ্ছে সৌন্দর্য। সৌন্দর্যটা কেন সৃষ্টি হয়? সেটা সৃষ্টি হয় শৃঙ্খলার জন্য, পরিমিতি বোধের জন্য। এই বিশ্বজগতের সবকিছুর মধ্যেই কিন্তু ছন্দ আছে। প্রকৃতির মধ্যে ছন্দ আছে, মানুষের মধ্যে ছন্দ আছে, মানুষের কথা বলায়, চলায়, সমস্ত কিছুতে ছন্দ আছে। যে ছান্দসিকভাবে নিজেকে ফুটিয়ে তুলতে পারে সেই অন্যের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। দেখবে কারো কারো কথা খুব প্রয়োজনীয়, কিন্তু তারপরেও সেটা আমাদের শুনতে ভালো লাগে না, কারণ হয়তো তার কথার মধ্যে ছন্দ নেই। আবার কারো কারো কথা অপ্রয়োজনীয়, কিন্তু আমরা সেটা মন্ত্রমুগ্ধের মতো শুনি। এর কারণ হচ্ছে তার বলার মধ্যে একটা শৃঙ্খলা বোধ আছে, একটা পরিমিতি বোধ আছে। শৃঙ্খলা মানে তো আমরা জানি যে একটা সুন্দরভাবে বিন্যাস করা, আর পরিমিতি বোধ হচ্ছে যেখানে যেটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বলা বা ততটুকুই করা। এই পরিমিতি বোধ এবং শৃঙ্খলার জন্যই কিন্তু সৌন্দর্যের সৃষ্টি হয়, যেটাকে আমরা সাহিত্যের ভাষায় বলছি ছন্দ। প্রকৃতির মধ্যেও ছন্দ আছে। নদীতে ঢেউ ওঠে, একটা নির্দিষ্ট সময় পর পর ঢেউ উঠছে, সেই ঢেউটা একটা সৌন্দর্যের সৃষ্টি করছে, ফলে নদীর ঢেউ আমাদের ভালো লাগছে। বৃষ্টির শব্দ আমাদের ভালো লাগে, কারণ সেটাও একটা নির্দিষ্ট সময় পর পর একটা শৃঙ্খলা মেনে পড়ছে বা বৃষ্টিটা হচ্ছে, এই জন্য সেটা আমাদের ভালো লাগে। তো ভাষার ক্ষেত্রে এই ছন্দটা আসলে কি? ভাষাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো? বাক্য। বাক্যকে ভাঙলে আমরা পাবো শব্দ। শব্দকে আমরা ভাঙলে কি পাবো? ধ্বনি অথবা বর্ণ। তার মানে হচ্ছে আমরা যদি ধ্বনি বা বর্ণটাকে শৃঙ্খলিত করে উপস্থাপন করতে পারি, তাহলেই আমাদের বাক্যটা সুন্দর হবে, শ্রুতি মধুর হবে। তাহলে আমরা ভাষার ক্ষেত্রে ছন্দটাকে ঠিক এভাবে সংজ্ঞায়িত করতে পারি: শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের জন্য যে সৌন্দর্যের সৃষ্টি হয় সেটাই ছন্দ। তোমাদের সবার সামনে নিশ্চয়ই খাতা এবং কলম আছে, একটু প্রয়োজন হলে, অবশ্যই প্রয়োজন হবে, তোমরা একটু নোট করে নাও। শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্যের সৃষ্টি হয় তাকেই আমরা বলছি ছন্দ। আমরা অনেকেই মনে করি যে ছন্দটা হলো কবিতার বিষয়। তো কবিতার বিষয় আসলেই কি ব্যাপারটা তাই? ছন্দ কিন্তু গদ্যের মধ্যেও থাকে, কিন্তু আমাদের সেটা হয়তো গদ্যে থাকার কারণে অনেক সময় আমরা সেটাকে উপলব্ধি করতে পারি না। চলো আমরা একটু উদাহরণ দেখি। তোমরা স্লাইডে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের দুটো লাইন দেখো। নিচে নদী অনন্ত, পার্শ্বে বালুকাভূমি অনন্ত, তীরে বৃক্ষশ্রেণী অনন্ত, উপরে আকাশ অনন্ত, তন্মধ্যে তারকামালা অনন্ত সংখ্য। এটা একটা উপন্যাসের লাইন, গদ্য। এটার মধ্যে যে ছন্দ আছে, এটা যদি আমরা পড়ার ভঙ্গিটা ঠিক করে পড়ি তাহলে সেই ছন্দটা আমরা আবিষ্কার করতে পারবো। দেখো নিচে আমি সেটাকে
কবিতার মতো করে সাজিয়ে দিয়েছি যেন তোমরা ছন্দটা খুব সহজেই উপলব্ধি করতে পারো। নিচে নদী অনন্ত, পার্শ্বে বালুকা ভূমি অনন্ত, তীরে বৃক্ষশ্রেণী অনন্ত, উপরে আকাশ অনন্ত, তন্মধ্যে তারকামালা অনন্ত সংখ্যক। ছন্দটা বোঝা যাচ্ছে? একটা ধ্বনি মাধুর্যের সৃষ্টি হচ্ছে, ফলে কি হচ্ছে সেটা আমাদের শুনতে ভালো লাগছে। তো বাংলা ছন্দ আমরা ছন্দে এখন আমরা যাব। তো ছন্দর সংজ্ঞাটা আমরা জেনেছি যে শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্যের সৃষ্টি হয় সেটাই ছন্দ। বাংলা ছন্দ 3 প্রকার: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। তো এই ছন্দগুলোতে যাওয়ার আগে বা এই ছন্দগুলো সম্পর্কে বিস্তারিত জানার আগে আমাদেরকে কিছু বিষয় সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। চলো আমরা সেই বিষয়গুলো একটু দেখে নিই। প্রথমে বলছি অক্ষর। অক্ষর বিষয়টা কি? অক্ষর শব্দটা শোনার সাথে সাথে আমাদের কারো কারো মনে হয়তো বর্ণমালার ছবি ভেসে উঠল। আমরা অনেকেই মনে করি যে অক্ষর মানেই হচ্ছে বর্ণ। আসলে কিন্তু ব্যাপারটা তা না। অক্ষরের মানে খুব সহজভাবে বোঝার জন্য তোমরা ইংরেজি শব্দ সিলেবল দিয়ে বুঝতে পারো। বাংলাতে অক্ষরটা কি? আমরা বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে। বাকযন্ত্র বিষয়টা কি? বাক যোগ যন্ত্র। বাক মানে হচ্ছে কথা, তার মানে কথা বলার জন্য আমরা যে সমস্ত যন্ত্র ব্যবহার করি। যন্ত্র কি? আমরা তো কথা বলি আমাদের শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে। ঠোঁট, জিহ্বা, তালু, অগ্রতালু, কণ্ঠ, ফুসফুস ইত্যাদির সাহায্যে। এগুলোকে আমরা বলছি বাকযন্ত্র। এই বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে, স্বল্পতম প্রয়াস মানে কি? খুব কম পরিশ্রমে একবারে একসাথে ধ্বনির যে অংশটুকু আমরা উচ্চারণ করতে পারি বা শব্দের যে অংশটুকু আমরা উচ্চারণ করতে পারি তাকেই আমরা বলছি অক্ষর। একটু উদাহরণ দেখো, আমি বলছি মা, একবারে উচ্চারণ করছি মা। আমার বাকযন্ত্রের কোথাও কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে না, কষ্ট হচ্ছে না। আমি বলছি কলেজ, কলেজ, তার মানে আমার বাকযন্ত্রে কিন্তু এক জায়গায় একটু বাধা পাচ্ছে। কলেজ দুইবারে আমি মানে আমার বাকযন্ত্র দুইবারে ধ্বনিটা উচ্চারণ করছে, দুইটা ধ্বনি উচ্চারণ করছে। তাহলে এখানে কলেজ এর মধ্যে 2টি অক্ষর আছে, মা এর মধ্যে 1টি অক্ষর আছে। পড়া, পড়া 2টি মানে ধ্বনি দুইবার উচ্চারণ করছি, এখানে 2টি অক্ষর। তো অক্ষর সম্পর্কে নিশ্চয়ই আমাদের ধারণাটা মানে আমার মনে হচ্ছে যে সবাই বুঝতে পারছো। অক্ষরটা কি? বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে একবারে একসাথে যে অংশটুকু আমরা উচ্চারণ করতে পারি সেটাই অক্ষর। অক্ষর 2 প্রকার, মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর। মুক্তাক্ষর মানে কি? যে অক্ষরটা মুক্ত, খোলা। তোমরা যদি বইয়ে পড়ো তাহলে দেখবে যে সেখানে বলছে কি স্বরান্ত। স্বরান্ত মানে হচ্ছে অন্তে যার স্বরধ্বনি। তো আমরা সেভাবে না, যত সহজে আমাদের বোঝা যায়, যেটুকু বুঝলে মানে যেভাবে বুঝলে আমাদের মনে রাখতে সুবিধা হবে আমরা সেভাবেই বিষয়টা বোঝার চেষ্টা করব। মুক্তাক্ষর হচ্ছে যে অক্ষরটা উচ্চারণের সময় বাকযন্ত্র থেমে যায় না, কোথাও বাধা পায় না, আমরা যতক্ষণ ইচ্ছা বলতে পারি, সেই অক্ষরটা হচ্ছে মুক্তাক্ষর। একটু আগে আমি বললাম মা, মা, আমি যতক্ষণ ইচ্ছা চেঁচাতে পারছি, কিন্তু টানতে পারছি, আমার বাকযন্ত্র কোথাও বাধা পাচ্ছে না। তো এই অক্ষরটা হচ্ছে আমার মুক্তাক্ষর। তাহলে মুক্তাক্ষরের চিহ্নটা দেখো, যদিও আমি ইউর মতো দিয়েছি কিন্তু এটা আসলে ওইভাবে ইউ না, একটু অল্প। আমি একটু বোর্ডে দেখাচ্ছি, দেখো এইভাবে, যে এই চিহ্নটা হচ্ছে মুক্তাক্ষরের চিহ্ন। বদ্ধাক্ষর, তাহলে বদ্ধাক্ষর কি হবে? একেবারেই মুক্তাক্ষরের উল্টো। তার মানে হচ্ছে
আমি কথা বলার সময় আমার বাকযন্ত্র যদি বাধাপ্রাপ্ত হয়, আটকে যায়, যতক্ষণ ইচ্ছে আমি বলতে পারি না, এই ধরনের অক্ষরই হচ্ছে বৌদ্ধাক্ষর। যেমন আমি বলছিলাম কলেজ, কলেজ, আমি কটাকে যতক্ষণ ইচ্ছা টানতে পারছি ক, কিন্তু যখন বলছি লেজ আমি আর চাইলেও সেটা টানতে পারছি না। তাহলে এই লেজটা হচ্ছে বৌদ্ধাক্ষর। ক মুক্তাক্ষর, লেজ বৌদ্ধাক্ষর। তাহলে কলেজ শব্দটাতে দুটি অক্ষর আছে, একটি মুক্তাক্ষর এবং অন্যটি বৌদ্ধাক্ষর। এই হচ্ছে আমাদের অক্ষর গেল। এরপরে আসছে মাত্রা। মাত্রা বিষয়টা কি? এই যে আমরা অক্ষরটা উচ্চারণ করলাম, এই অক্ষরটা উচ্চারণের জন্য একটি সময় আমরা ব্যয় করেছি। এই অক্ষর উচ্চারণের সময়টাই হচ্ছে মাত্রা। ছন্দের ক্ষেত্রে এই মাত্রাটা খুবই গুরুত্বপূর্ণ। অক্ষর এবং মাত্রা, মাত্রাটা হচ্ছে অক্ষর ভেদে বিভিন্ন ছন্দে ভিন্নতা পায়। একটু দেখো, একটা চার্ট আমি তোমাদের জন্য তৈরি করেছি এখানে। মাত্রা, স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ। মুক্তাক্ষর যে কোনো ছন্দে, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত, তিন ছন্দে মুক্তাক্ষর এক মাত্রা করে পাবে। কিভাবে পাবে সেটা আমি আরেকটু পরেই তোমাদের দেখাবো, তোমরা এখন শুধু জিনিসগুলি একটু মনে রাখো। বৌদ্ধাক্ষর স্বরবৃত্ত ছন্দে এক মাত্রা পাবে, মাত্রাবৃত্ত ছন্দে দুই মাত্রা পাবে। আর অক্ষরবৃত্ত ছন্দে যদি বৌদ্ধাক্ষরটা শব্দের প্রথমে অথবা মাঝখানে হয় তাহলে সেটা এক মাত্রা পাবে, আর যদি সেটা শব্দের শেষে হয় তাহলে দুই মাত্রা পাবে। যেমন একটা শব্দ আমি অক্ষরবৃত্ত ছন্দের ক্ষেত্রে একটু বিশ্লেষণ করে দিচ্ছি, দেখো অরিন্দম, এতক্ষণে অরিন্দম, অরিন্দম শব্দটা আমরা বিশ্লেষণ করছি অ ঋণ দম, অ ঋণ, আমি কিন্তু রি বলছি না, অরিন বলছি না, অ ঋণ দম, তার মানে অটা মুক্তাক্ষর, ঋণটা বৌদ্ধাক্ষর, দমটা বৌদ্ধাক্ষর। এখানে অত একমাত্রা পাবে মুক্তাক্ষর, ঋণ, ঋণটা মাঝখানে হওয়ার কারণে এখানে একমাত্রা পাবে, কিন্তু যখন দম বলছি দমটা কিন্তু শব্দের শেষে আছে, এখানে দম দুই মাত্রা পাবে। অ একমাত্রা, ঋণ একমাত্রা, দম দুই মাত্রা, তাহলে অরিন্দম শব্দটার মধ্যে মোট মাত্রা আছে চারটা। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে এরপরে আমরা তার পরের স্লাইডটা দেখি। এরপরে আছে লয়। লয় জিনিসটা আমরা জানি, কিন্তু ছন্দের ক্ষেত্রে আমরা একটু সংজ্ঞাবদ্ধ করে দিচ্ছি যে বাক্য পড়ার সময় আমাদের যে মানে কি বলে যে সুরের সৃষ্টি, পঠন ভঙ্গির থেকে আমাদের যে সুরের সৃষ্টি হয় সেটাই হচ্ছে লয়। কোনো বাক্য পড়ার সময় আমাদের পড়ার ভঙ্গির কারণে যে সুরের সৃষ্টি হয় সেটাই হচ্ছে লয়। আমরা কোনো বাক্য, কোনো কাব্য, কবিতা দ্রুত লয়ে পড়ি। যেমন আমি বলছি শিক্ষান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা, দ্রুত লয়ে পড়ছি। এই যে এটা হচ্ছে লয়, ঠিক আছে, দ্রুত লয়। কোনটা আমরা আবার মধ্যম লয়ে পড়ছি, যেমন বলছি এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে, আমি এটা মধ্যম লয়ে পড়ছি। আরেকটা কি ধীর লয়ে, মানে যেটা খুব আস্তে, সুরটা খুব মানে ধীরে হচ্ছে। যেমন আমি বলছি রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন, আগেও ওকে বারবার দেখেছি। এই যে গতিভঙ্গিটা, পড়ার গতিভঙ্গির কারণে যে সুরের সৃষ্টি হয়েছে সেটাই হচ্ছে লয়। আচ্ছা, এরপরে আছে জ্যোতি। জ্যোতিটা হচ্ছে কি, একটা বাক্য পড়ার সময় শ্বাস নেই আমরা,
এই শ্বাস গ্রহণের জন্য সুপরিকল্পিত কালান্তরে, কথাটি একটু খেয়াল করো, সুপরিকল্পিত কালান্তরে যে উচ্চারণ বিরতির আবশ্যক হয় সেটাই হচ্ছে জ্যোতি। তার মানে একটা বাক্য পড়ার সময় আমরা কি করছি, উচ্চারণ বিরতি নিচ্ছি। এখন এই উচ্চারণ বিরতিটা কি আমার শ্বাসের উপর নির্ভর করবে। শারীরিক সক্ষমতা যার বেশি সে দীর্ঘ সময় শ্বাস রাখতে পারবে, যার শারীরিক সক্ষমতা ঠিক ততটা না তাহলে তার শ্বাসটা আরো কম সময় হবে। কিন্তু এই সামর্থ্য দিয়ে কিন্তু আমরা ছন্দের জ্যোতিটা বিচার করতে পারবো না। তার কারণ হচ্ছে এইটা হচ্ছে আমাদের শারীরিক সামর্থ্য অসামর্থ্যের উপরে নির্ভর করছে, এটা একদমই ব্যক্তিগত জ্যোতি। এই কারণে আমি বলেছিলাম যে সুপরিকল্পিত কালান্তরে, তার মানে তুমি যখন ছন্দ জ্যোতিটা নির্ণয় করবা বা ছন্দ জ্যোতিটা চিহ্নিত করবা তখন তোমার বিরতিটা একটা নির্দিষ্ট সময় পর পর হবে এবং সেটা কি হবে যে একটা পরিকল্পনা মাফিক হবে। এই জন্য বলছি সুপরিকল্পিত কালান্তর। কালান্তর মানে হচ্ছে কালের অন্তর, নির্দিষ্ট সময় পর পর, ঠিক আছে। সুপরিকল্পিত কালান্তরে যে উচ্চারণ বিরতির আবশ্যক হয় সেটাই হচ্ছে জ্যোতি। এরপরে আসো পর্ব। পর্ব বিষয়টা কি, এই যে আমি একটু আগে জ্যোতির কথা বললাম, এই জ্যোতিটা কখনো দীর্ঘও হতে পারে, কখনো হ্রস্বও হতে পারে, খুব ছোটও হতে পারে। এক রস জ্যোতি থেকে আরেক রস জ্যোতি পর্যন্ত বাক্যের যে অংশ তাকে আমরা বলছি পর্ব। যেমন আমি বললাম এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তার মানে এখানে প্রতিটা যেখানে যেখানে আমি থামছি উচ্চারণ বিরতি নিচ্ছি সেগুলো হচ্ছে প্রত্যেকটি এক একটা পর্ব। পর্ব হচ্ছে দুই রকম ভাবে আমরা পর্বটাকে হিসাব করি। একটা হচ্ছে পূর্ণ পর্ব যাদের মাত্রা সংখ্যা সমান হয়, আর অপূর্ণ পর্ব হচ্ছে পূর্ণ পর্ব থেকে যার মাত্রা সংখ্যা কম হয় সেটাকে আমরা বলছি অপূর্ণ পর্ব। যেমন দাদির কবর ডালিম গাছের তলে, এই তলে শব্দটার মধ্যে তোমার মাত্রা সংখ্যাটা স্বাভাবিকভাবেই প্রথমের যে পর্বগুলো আছে সেখান থেকে কম হবে। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের, এই তিনটা পর্বে যে মাত্রা সংখ্যা হবে তার চাইতে কম হবে তলে পর্বটাতে, এটাকে আমরা বলছি অপূর্ণ পর্ব। আচ্ছা, মোটামুটি ছন্দটাকে বিশ্লেষণ করার জন্য এই বিষয়গুলো জানলেই আমরা ছন্দগুলো বিশ্লেষণ করতে পারবো। তো আমরা দেখি এবার চলো যে স্বরবৃত্ত ছন্দ আমরা কিভাবে নির্ণয় করব। স্বরবৃত্ত ছন্দের কিছু বৈশিষ্ট্য আছে, আগে আমরা সেই বৈশিষ্ট্যগুলো একটু জেনে নিই। স্বরবৃত্ত ছন্দের মূল বৈশিষ্ট্য হচ্ছে মূল পর্ব হবে 4 মাত্রার, মূল পর্ব হবে 4 মাত্রার, শ্বাসাঘাত প্রধান হবে। শ্বাসাঘাতটা কি, পর্বের আদিতে যে শব্দ থাকে সেটা যে আমরা জোর দিয়ে বলি, যেমন আমি বলছি ছিপখান তিনদার তিনজন মাল্লা, তার মানে ছিপ, ছিপের উপর আমি একটা জোর দিচ্ছি, ছিপখান তিনদার, দাঁড়ের চাইতে তিনের উপর জোর দিচ্ছি, এইটা হচ্ছে, এই জোর দেওয়াটা হচ্ছে শ্বাসাঘাত। শ্বাসাঘাত প্রধান হবে স্বরবৃত্ত ছন্দে এবং লয় হবে খুব দ্রুত, আমরা দ্রুত লয়ে পড়ব এই ছড়াটাকে। আর এই জন্য এই ছন্দটাকে অনেক সময় ছড়ার ছন্দ বলা হয়। তাহলে মূল বৈশিষ্ট্য কি, মূল পর্ব হবে 4 মাত্রার, শ্বাসাঘাত প্রধান হবে, লয় দ্রুত হবে। তার মানে তুমি একটা কবিতা যখন তোমাকে ছন্দ বিশ্লেষণ করতে দেবে তখন তুমি আগে কবিতাটা পড়বে, পড়ার পরে তোমার নিজের কানেই দেখবে যে ছন্দটা বাজছে। তুমি একটা কবিতা চাইলেই ইচ্ছে মতো লয়ে পড়তে পারবে না। এই যে ছিপখান তিনদার তিনজন মাল্লা, এটা তুমি চাইলেই ধীর লয়ে পড়তে পারবে না, পড়লে সেটা তোমার নিজের কাছেই শুনতে ভালো শোনাবে না। তো এই বৈশিষ্ট্যগুলো নিয়ে এবার চলো আমরা একটু স্বরবৃত্ত ছন্দটা বিশ্লেষণ করি। দেখো একটা কবিতা দিয়েছি, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র,
নানানভাবে নতুন জিনিস শিখছে দিবারাত্র। দেখো আমি পর্বের চিহ্নগুলো দিয়ে দিয়েছি। বিশ্বজোড়া, বিশ্বজোড়া পাঠশালা মোড়। এখন এই ছন্দটা নির্ণয় করতে সেই যে মাত্রার স্লাইডটা আমরা দেখিয়েছিলাম সেটা একদম আমাদের মুখস্থ করে রাখতে হবে। স্বরবৃত্ত ছন্দে আমাদের মানে ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অক্ষর এবং মাত্রাটা একদম মাথার ভিতরে টনটনে থাকতে হবে। স্বরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর উভয়ই এক মাত্রা করে পাবে এবং মাত্রার চিহ্নটা আমরা অক্ষরের চিহ্নটা আমরা দেখেছি যে মুক্তাক্ষর হলে আমরা সেটা কিভাবে চিহ্নিত করব এবং বদ্ধাক্ষর হলে সেটাকে আমরা কিভাবে চিহ্ন দেব। তো চলো আমি প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি বোর্ডটা। বিশ্বজোড়া পাঠশালা মোড়, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এবার দেখো বিশ্ব, বিশ্ব জোড়া, বিশ্ব যেহেতু একমাত্রা বদ্ধাক্ষর, মুক্তাক্ষর একমাত্রা, বদ্ধাক্ষর একমাত্রা, মুক্তাক্ষর একমাত্রা। বিশ্ব, বিশ্ব জোড়া পাঠ শালা মোড়, সবার আমি ছাত্র, ছাত্র নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এবার মাত্রাটা গুণে দেখো ঠিক হচ্ছে কিনা। 1 2 3 4, 4 যোগ 1 2 3 4 বলেছিলাম আমরা বলেছিলাম যে পূর্ণ পর্ব স্বরবৃত্ত ছন্দে 4 মাত্রার হবে। দেখো এখানে একটা পর্ব, সেখানে 4 মাত্রার। এই চিহ্নটা আমি একটু আগে দেখিয়েছি যে মুক্তাক্ষরের চিহ্ন, আর বদ্ধাক্ষরের চিহ্ন হচ্ছে এটা। তাহলে 1 2 3 4, 1 2 3 4, 4 4 বার, স মুক্তাক্ষর, বার বদ্ধাক্ষর, আমি দুইটাই মুক্তাক্ষর, ছাত্র, ছাত বদ্ধাক্ষর, র মুক্তাক্ষর। তাহলে 1 2 3 4 পূর্ণ পর্ব হচ্ছে 4 মাত্রার, ছাত্র অপূর্ণ পর্ব 2 মাত্রার। না নান একটা মুক্তাক্ষর আর একটা বদ্ধাক্ষর, ভাবে দুইটাই মুক্তাক্ষর, নতুন, ন মুক্তাক্ষর, তুন বদ্ধাক্ষর, নতুন, জিনিস, জি মুক্তাক্ষর, নিস বদ্ধাক্ষর। তাহলে একমাত্রা একমাত্রা 1 2 3 4 মূল পর্ব পূর্ণ পর্ব 4 মাত্রার 1 2 3 4 4। শিখ, ছি শিখ বদ্ধাক্ষর একমাত্রা, ছি মুক্তাক্ষর একমাত্রা, দিবা, দিবা দুইটাই মুক্তাক্ষর একমাত্রা একমাত্রা, দিবা রাত, রাত বদ্ধাক্ষর একমাত্রা, তো মুক্তাক্ষর একমাত্রা। তাহলে কি হলো 1 2 3 4, 4 যোগ 2। তার মানে এই প্রক্রিয়াতে আমরা পুরো কবিতাটাকে যদি বিশ্লেষণ করি ঠিক এভাবেই হবে। মূল পর্বগুলো, পূর্ণ পর্বগুলো 4 4 হবে এবং অপূর্ণ পর্ব হলে 4 2 হবে। এইভাবে যখনই আমরা কোনো কবিতার ছন্দ বিশ্লেষণ করতে যাব, একটা স্তবক বিশ্লেষণ করলেই আমরা পুরো কবিতাটার ছন্দ পেয়ে যাব। তো আশা করছি তোমাদের স্বরবৃত্ত ছন্দে নিশ্চয়ই কোনো সমস্যা নেই। এরপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে জানালে আমি পরের ক্লাসে সেগুলো সংশোধন বা সমাধানের চেষ্টা করব। এবার চলো তার পরের অংশে যাই।
মাত্রাবৃত্ত ছন্দ। মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যটা কি? এর মূল পর্ব হবে 4, 5, 6 অথবা 7 মাত্রার এবং এর লয়টা হবে মধ্যম লয়। বৈশিষ্ট্যগুলো কিন্তু সচরাচর যেটা হয় সেটাকে নিয়ে আমরা বৈশিষ্ট্যগুলো তুলে ধরি, কিন্তু কখনো কখনো কিন্তু এর ব্যতিক্রমও হয়। চলো আমরা একটু দেখি কি ধরনের ব্যতিক্রম। দেখো, মাত্রাবৃত্ত ছন্দের উদাহরণ হিসেবে আমি তোমাদের পরবর্তী পাঠ্য যে কবিতাটা সোনার তরী সেটার কিছু অংশ তুলে ধরেছি। দেখো, কবিতাটা হচ্ছে গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। আমি বলছি এটা মাত্রাবৃত্ত ছন্দ। অবশ্য তুমি আগেই জানবে না, তোমাকে আগে বিশ্লেষণ করতে হবে, তারপরে সিদ্ধান্তে পৌঁছতে হবে এটা মাত্রাবৃত্ত না অক্ষরবৃত্ত না স্বরবৃত্ত। তো আমি পড়ার গতিভঙ্গি থেকে স্বরবৃত্ত যে হবে না সেটা আমরা মোটামুটি নিশ্চিত হয়ে গেছি। তো এটা হতে পারে মাত্রাবৃত্ত অথবা অক্ষরবৃত্ত। তো এই কবিতাটা না আসলে একটু মানে কি বলে যে কনফিউজড করে দেয় আমাদের। কেন? এটা আমরা প্রথমে মনে করছি যে এটা মাত্রাবৃত্ত ছন্দ, সেটা ধরে নিয়ে আমরা এটার ছন্দটা বিশ্লেষণ করি। গ গ নে, তোমরা একটু খাতা কলম নিয়ে বিশ্লেষণ করো, আমি আর বোর্ডে যাচ্ছি না, একটু দেখো আমি মুখেই বলছি। গ গ নে তার মানে হচ্ছে তিনটাই মুক্তাক্ষর। গ গ নে, গ র জে তিনটাই মুক্তাক্ষর। গ র জে, মেঘ বদ্ধাক্ষর। মনে আছে তো, মাত্রাবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর 2 মাত্রা পাবে। আমরা প্রথমে এটাকে মাত্রাবৃত্ত ছন্দ ধরেই বিশ্লেষণ করছি। তাহলে মাত্রা সংখ্যা কত হলো? 8। গগনে গরজে মেঘ ঘন বরষা, 8। ও ঘন বরষা, ঘ ন ব র সা, 5টাই মুক্তাক্ষর। তাহলে আমাদের ছন্দ বিশ্লেষণটা হলো কি 8 যোগ 5। আমরা বলছি মাত্রাবৃত্ত ছন্দ, কিন্তু মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য অনুযায়ী কি যে মূল পর্বে 4 থেকে 7 পর্যন্ত হবে, 8 কিন্তু হবে না। আচ্ছা, আমরা আরেকটা লাইন বিশ্লেষণ করি। কুলে একা বসে আছি, 8 মাত্রা। কুলে একা বসে আছি 8। নাহি ভরসা 5। তার মানে প্রথম লাইনটা 8-5 হয়েছে, পরের লাইনটাও 8-5ই হয়েছে। তার মানে আমরা যে মাত্রাবৃত্ত ধরে এগোচ্ছি ওই 8 হওয়ার কনফিউশন ছাড়া মোটামুটি আমরা ঠিকই আছি। এরপরে আমরা দেখি পরের লাইনগুলো বিশ্লেষণ করি। রাশি রাশি ভা রা ভা রা, রাশি রাশি ভাড়া ভাড়া। ধান, রাশি রাশি ভাড়া ভাড়া 8 মাত্রার। ধান বদ্ধাক্ষর 2 মাত্রা। কাঁটা হলো সারা 8 মাত্রার। তার মানে হচ্ছে 2টা লাইন পূর্ণ পর্ব। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, পূর্ণ পর্বগুলো 8 মাত্রারই হয়েছে। ভরা নদী ক্ষুরো ধারা, ভ রা নো দি, খু রো ধা রা 8 মাত্রার হয়েছে। হর পরশা অপূর্ণ পর্ব, দেখি আমরা 5 হয় কিনা। হ র প র সা 5 মাত্রার। তার মানে পূর্ণ পর্বগুলো 8 মাত্রার এবং অপূর্ণ পর্বগুলোর 5 মাত্রার। কাটিতে কাটিতে ধান এলো বরষা, কাটিতে কাটিতে ধান 8 মাত্রার। কাটিতে কাটিতে ধান এলো বরষা 5 মাত্রার। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 8 8 8 5 8 5 8 8 8 5 8 5। তার মানে একটা স্তবক বিশ্লেষণ করার পরে আমরা দেখেছি যে ঠিক আছে, মাত্রার সংখ্যাগুলো লাইন চরণ অনুযায়ী ঠিক আছে। এখন একটা মজার ব্যাপার কি, এই স্তবকটা তুমি যদি অক্ষরবৃত্ত ছন্দ বিশ্লেষণ করো একদমই একই হবে, এবং তুমি যদি প্রথমে মাত্রাবৃত্ত না ধরে
অক্ষরবৃত্ত ছন্দে বিশ্লেষণ করতে, তাহলে তোমার এটা তোমাকে কনফিউজ করে দিত যে এটা তো অক্ষরবৃত্ত ছন্দের কবিতাই। কিন্তু এই কবিতাটা একদম শেষে একটা লাইন আছে, দেখবে, শূন্য নদীর তীরে রহিনু পড়ে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। শূন্য তার মানে হচ্ছে শূন্য। এটা যদি অক্ষরবৃত্ত ছন্দে হয় তাহলে প্রথমে কিন্তু এক মাত্রা পাবে, শূন্য, নদীর তীরে রহিনু, তার মানে এটা কি হচ্ছে, মিলবে না। কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে হলে শূন্য, শূন্যটা দুই মাত্রা পাবে, তখনই কেবল এটা পুরো কবিতাটা ৮-৫ ৮-৫-এ মিলবে। এবং অক্ষরবৃত্ত ছন্দে তুমি যদি করো তাহলে পুরো কবিতাটাই ৮-৫-এ ৮-৫-এ মিলবে, কিন্তু ওই যে শেষে শূন্য, সেখানে যে তুমি ছন্দটা মিলাতে পারবে না। ফলে এটা অক্ষরবৃত্ত ছন্দ হতে হতেও মাত্রাবৃত্ত হয়ে গেছে। একটু ব্যতিক্রম আমরা এজন্যই পেয়েছি যে মাত্রাবৃত্ত ছন্দে সচরাচর ৮ মাত্রা মানে কি বলে হয় না, ৭ মাত্রা পর্যন্ত হয়, কিন্তু এই কবিতাটা একটু আমাদের কনফিউজ করে দেয়। কিছু ব্যতিক্রম থাকে, এটা আমাদের সেই ব্যতিক্রম ধর্মী একটা কবিতা। যেহেতু আমরা পরবর্তী ক্লাসে সোনার তরী পড়ব, এজন্য আমরা একবারই এটা আলোচনা করে দিলাম। এরপরে চলো আমরা অক্ষরবৃত্ত ছন্দটা দেখি। আচ্ছা, অক্ষরবৃত্ত ছন্দের মূল বৈশিষ্ট্য হচ্ছে মূল পর্ব হবে ৮ অথবা ১০ মাত্রার এবং লয়টা হবে ধীর লয়ের। তো একটা কবিতা বিশ্লেষণ করি আমরা, দেখো। তোমাদের পাঠ্য কবিতাটি আমি নিয়েছি, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। আমরা বলছি যে এটা অক্ষরবৃত্ত ছন্দ এবং সেটার ছন্দ হবে ৮ অথবা ১০, মূল পর্ব হবে ৮ অথবা ১০। কিন্তু আমি কিন্তু বলছি যে তোমরা যখনই ছন্দ বিশ্লেষণ করবে আগে পড়ার গতিভঙ্গি থেকে একটা অনুমান করে নিবে যে এটা স্বরবৃত্ত। তো বলেছি যে স্বরবৃত্তটা নিয়ে আমাদের কনফিউশন খুব একটা তৈরি হয় না, তৈরি হয় মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত নিয়ে। তো সেই ক্ষেত্রে তোমাকে যে কোনো কবিতা নির্ণয়ের ক্ষেত্রে আগে তোমাকে দুটো লাইন দুইটাতেই বিশ্লেষণ করে নিতে হবে, যেন তোমার কনফিউজনটা না থাকে। দুইটি লাইন বিশ্লেষণ করে যদি দেখো যে ঠিকমতো মিলছে না, যে ছন্দে রচিত হবে, তুমি যদি প্রথমেই সেটাকে টার্গেট করতে পারো তাহলে কিন্তু দেখবা যে তুমি যতটা লাইন বিশ্লেষণ করো একই রকম হবে। আর যদি তুমি ভুল ছন্দটা নির্বাচন করো তাহলে 2টা লাইন 3টা লাইনের পরেই তোমার 4টা লাইনের পরেই তোমার কনফিউশনটা একদম স্পষ্ট হয়ে যাবে। এজন্য আমরা একটা স্তবক মানে কয়েকটা চরণ গুচ্ছ নিয়েই কবিতার ছন্দটা নির্ণয় করা শিখছি। দেখো, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এতক খ নে, তার মানে অক্ষরবৃত্ত ছন্দে প্রথমটা এ মুক্তাক্ষর একমাত্রা, তক বৌদ্ধাক্ষর, কিন্তু যেহেতু মাঝখানে আছে সেটা একমাত্রা। এতক খ মুক্তাক্ষর, নে মুক্তাক্ষর, এতক্ষণে 4 মাত্রার। অরিন্দম, আমরা একটু আগে অরিন্দমের মাত্রা বিশ্লেষণ করেছিলাম, 4 মাত্রা। এতক্ষণে অরিন্দম 8 মাত্রা হলো। তো কহিলা বিষাদে 6টাই মুক্তাক্ষর, তার মানে 8 + 6। জানিনু 3টাই মুক্তাক্ষর, কেমনে মুক্তাক্ষর, আসি মুক্তাক্ষর, 8 মাত্রা হলো। জানিনু কেমনে আসি, লক্ষণ পশিল, লোক মুক্তাক্ষর বৌদ্ধাক্ষর কিন্তু প্রথমে আছে, তো সেই ক্ষেত্রে কি হলো, 1 মাত্রা। লক্ষণ বৌদ্ধাক্ষর কিন্তু শেষে আছে 2 মাত্রা, তাহলে কি হলো, 3 মাত্রা পেল। লক্ষণ পশিল 3টাই মুক্তাক্ষর, তাহলে হলো কি 6। 8 + 6, মূল পর্ব 8 মাত্রার আর অপূর্ণ পর্ব হচ্ছে 6 মাত্রার। পরের লাইনটা আমরা দেখি 8 + 6 হয় কিনা, যদি হয় তাহলে আমরা ঠিক লাইনেই এগোচ্ছি। জানিনু 3টা মুক্তাক্ষর, কেমনে আসি
আট মাত্রার জানিনু কেমনে আসি, ও সরি এটা তো এখনই বিশ্লেষণ করলাম, পরেরটা রক্ষপুরে, রক্ষ, রোক বৌদ্ধাক্ষর কিন্তু প্রথমে আছে তাই এক মাত্রা, রক্ষ মুক্তাক্ষর এক মাত্রা, পুরে চার মাত্রা হলো হায়, হায় বৌদ্ধাক্ষর থেমে গেছে এবং এটা মানে প্রথম শেষ নয় একমাত্র এটাই আছে, এই জন্য এটা দুই মাত্রা। আমরা শেষেও ধরতে পারি, প্রথমে ধরার তো সুযোগ নাই। হায় দুই মাত্রা, তা তাহলে দুই মাত্রা, তাহলে কি হলো চার আর এখানে দুই দুই আট মাত্রা হলো। রক্ষপুরে হায় তাঁত, উচিত কি তব, উচিত বৌদ্ধাক্ষর শেষে আছে এই জন্য দুই মাত্রা, কি মুক্তাক্ষর, তব ছয় হলো, 8 যোগ 6, এ কাজ, এ মুক্তাক্ষর কাজ বৌদ্ধাক্ষর, নিকষা সতী 8, এ কাজ নিকষা সতী, তোমার মার বৌদ্ধাক্ষর শেষে আছে দুই মাত্রা, জননী 6, নিকষা সতী তোমার জননী। এরপরে তুমি যত বিশ্লেষণ করবে দেখবে এরকম 8 6 8 6 8 6ই হবে। এটা অক্ষরবৃত্ত ছন্দ কি বলে উদাহরণ। তুমি যদি এটা ট্রাই করে দেখতে চাও যে এটা মাত্রাবৃত্ত ছন্দে পড়ে কিনা, তুমি ওই যে মাত্রাবৃত্ত ছন্দে সব জায়গায় বৌদ্ধাক্ষর দুই মাত্রা করে ধরলে কখনোই 8 6 আসবে না, প্রতিটা চরণে উল্টো পাল্টো একটা মাত্রা সংখ্যা আসবে। তো সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে এটা আসলে মাত্রাবৃত্ত ছন্দের পড়া না, কবিতা না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ছন্দ সম্পর্কে ধারণা, যতটুকু মানে খুব অল্প কথায় দেওয়া যায় আমি চেষ্টা করেছি। তোমরা একটু ক্লাসটা দেখো ভালো করে, যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানালে আমি পরবর্তীতে সেগুলো সমাধানের চেষ্টা করব। এবার চলো আমরা আমাদের পাঠ্যে ফিরে যাই। আমরা পড়ছিলাম বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যের ছন্দ বিশ্লেষণ। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্য অংশটি 14 মাত্রায় অমিল প্রবহমান জ্যোতিস্বাধীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত। 14 মাত্রায়, ওই যে 8 আর 6, তাহলে মাত্রা সংখ্যা কত হলো 14, 8 6 8 6 14 মাত্রার কাব্যাংশটি 14 মাত্রার অমিল প্রবহমান, অমিল মানে হচ্ছে যার মিল নাই। তাহলে আমরা চরণগুলো পড়লাম কি, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিনু কেমনে আসে লক্ষণ পশিল, একটা হচ্ছে বিষাদে আর একটা হচ্ছে পশিল, তার মানে চরণের শেষে মিল নাই, তাহলে এটা অমিল। প্রবহমান, প্রবহমান জ্যোতি স্বাধীন, তার মানে জ্যোতি আমি যে বিরতিটা নিচ্ছি ই দিচ্ছি সেটা হচ্ছে স্বাধীনভাবে নিচ্ছি, প্রবহমান হচ্ছে যেটা প্রবাহিত হচ্ছে। তার মানে আমি প্রথম ক্লাসে বলেছিলাম কিনা যে মধ্যযুগে একটা মধ্যযুগ পর্যন্ত কবিতার ছন্দের একটা বাধ্যবাধকতা ছিল কি, যে চরণ শেষে একটা আংশিক বা পূর্ণ মিল তাকে সমাপ্তি তাকে টানতে হবে, যেটা কারণে ভাবের প্রবাহটা মানে ওইখানেই থামিয়ে দিতে হতো, সেটা প্রবাহিত হতো না। কিন্তু মধুসূদনে ওই চরণ শেষে জ্যোতিপাতের ব্যাপারটা না থাকার কারণে ভাবটা ইচ্ছে মতো প্রবাহিত হতে পেরেছে। তো সেই কারণে সেটা কি, যে প্রবহমান জ্যোতি স্বাধীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত। যে অক্ষরবৃত্ত ছন্দ সেটা তো আমরা বিশ্লেষণ করলাম, প্রবহমান জ্যোতি স্বাধীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত। প্রথম পংক্তির সঙ্গে দ্বিতীয় পংক্তির চরণান্তের মিলহীনতার কারণে এই ছন্দ অমিতাক্ষর ছন্দ নামে পরিচিত। এটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে এটার প্রথম চরণের মানে শেষের ধ্বনির সঙ্গে পরের চরণের শেষের ধ্বনির কোনো মিল নেই। প্রথম পংক্তির সঙ্গে, পংক্তি মানে হচ্ছে চরণ, ঠিক আছে, প্রথম পংক্তির সঙ্গে দ্বিতীয় পংক্তির চরণান্তের, চরণান্তে মানে হচ্ছে চরণের অন্তে শেষে মিলহীনতার কারণে, মিল নাই, এই কারণে এই ছন্দের নাম হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ, ঠিক আছে। আর যেটাতে মিল থাকে সেটাকে আমরা বলছি মিত্রাক্ষর ছন্দ, এটাতে মিল নেই এই কারণে এটা অমিত্রাক্ষর ছন্দ। কাব্যাংশের প্রতিটি পংক্তি 14 মাত্রায় এবং 8 যোগ 6 মাত্রার দুটি পর্বে বিন্যস্ত, আমরা সেটা বিশ্লেষণ করেই দেখেছি। লক্ষ্য করার বিষয় যে এখানে দুই পংক্তির চরণান্তিক মিলই কেবল পরিহার করা হয়নি,
জ্যোতিপাত বা বিরাম চিহ্নের স্বাধীন ব্যবহারও হয়েছে বিষয় ও বক্তব্যের অর্থের অনুষঙ্গী। তার মানে শুধু যে মিলটা কি মধুসূদন পরিহার করেছেন তা না, তিনি কোথায় থামবেন, কোথায় জ্যোতি দিবেন। দেখো কি রক্ষপুরে জানিনু কেমন আসে লক্ষণ পশিল রক্ষপুরে, এই যে রক্ষপুরটা, এটা পরের লাইনে শেষে যে মানে রক্ষপুরের পরে তিনি একটা জ্যোতি চিহ্ন দিয়েছেন। এটাকে বলছে কি যে বিরাম চিহ্নের স্বাধীন ব্যবহার। জ্যোতিপাত বা বিরাম চিহ্নের স্বাধীন ব্যবহারও হয়েছে বিষয় ও বক্তব্যের অর্থের অনুষঙ্গী। তার মানে তিনি যে কথাটা বলতে চাচ্ছেন সেটা সেইখানে বলে তারপরে তিনি বিরাম চিহ্ন দিয়েছেন, থেমেছেন, থামার চিহ্ন দিয়েছেন। এবং এই চিহ্ন দেওয়াটা মানে নিজের বক্তব্যের সপক্ষে বা শেষ করে চিহ্ন দেওয়াটাও হচ্ছে তার এই ছন্দটার একটা বিশেষ বৈশিষ্ট্য। এ কারণে ভাব প্রকাশের প্রবাহমানতা কাব্যাংশটির ছন্দের বিশেষ লক্ষণ হিসেবে বিবেচ্য। তার মানে এই যে কবিতার স্বাধীন মতো বিরতি নিয়েছেন, এই স্বাধীন মতো বিরতি নেওয়াটাও অমৃতাক্ষর ছন্দের একটা বিশেষ লক্ষণ হিসেবে বিবেচিত। তো যাই হোক, মোটামুটি কবিতাটা আমাদের এখানেই শেষ। তো আমরা এরপরে একটা উদ্দীপক তৈরি করেছি। দেখো কবিতাটার বিষয় তোমাদের মনে আছে তো? কবিতাটাতে আমরা দুটো চরিত্র পেয়েছিলাম, একজন চাচা বিভীষণ, যিনি দেশদ্রোহী, আত্মীয়তা জ্ঞাতির সমস্ত সম্পর্ক ছিন্ন করে কেবল নিজের স্বার্থ রক্ষা করার জন্য বা নিজে রক্ষা পাওয়ার জন্য দেশের যে শত্রু, আত্মীয়দের যে শত্রু, নিজের জাতির যে শত্রু, তার সঙ্গে যে হাত মিলিয়েছেন এবং হাত মিলিয়ে কি করেছেন, নিজের কি বলে যে ভাতিজার সর্বনাশ বা নিজের দেশের সর্বনাশ করার জন্য শত্রুকে রাতের অন্ধকারে সে নিয়ে এসেছে নিজের দেশে, নিজের জন্মপুরীতে। আরেকজনকে আমরা কি দেখেছি, যে মেঘনাদ, যে তার সমস্ত সত্তা দিয়ে নিজের দেশকে, নিজের পিতাকে মানে আত্মীয়কে রক্ষা করার জন্য মরিয়া হয়ে আছে। তাহলে একজন দেশপ্রেমিক মেঘনাদ, আরেকজন হচ্ছে দেশদ্রোহী বিভীষণ। তো আমরা উদ্দীপকটা একটু দেখি। যে ফিরে যাবে সে আমি হব না, সে হবে বিশ্বাসঘাতক, সে হবে ইব্রাহিম কার্দির লাশ, তাকে দিয়ে তুমি কি করবে? তুমি কাঁদছ? ভারতে মুসলিম শক্তি জয়যুক্ত হোক, তার পূর্ব গৌরব সে ফিরে পাক, বিশ্বাস করো, এ কামনা আমার মনে অহরহ জ্বলছে। কিন্তু ভাগ্য আমাকে প্রতারিত করেছে, সে গৌরবে অংশগ্রহণের অধিকার থেকে আমাকে বঞ্চিত করেছে। আমার সংকটের দিনে যারা আমাকে আশ্রয় দিয়েছে, কর্মে নিযুক্ত করেছে, ঐশ্বর্য দান করেছে, সে মারাঠাদের বিপদের দিনে আমি চুপ করে বসে থাকব, পদত্যাগ করব? পদত্যাগ করব, দল ত্যাগ করব? সে হয় না জোহরা। আমি নিশ্চিত জানি, জয় পরাজয় যাই আসুক, মৃত্যু ভিন্ন আমার মুক্তির অন্য কোনো পথ নাই। তার মানে এখানে আমরা দুটো চরিত্র পাচ্ছি, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। তার মানে প্রত্যক্ষ চরিত্রটা পরোক্ষ চরিত্রটাকে বলছে। এখানেও একটা যুদ্ধের কাহিনী আছে। এটা মনির চৌধুরীর রক্তাক্ত প্রান্তর নাটকের অংশবিশেষ। একটা কথা, সৃজনশীল প্রশ্নে তোমাদের কিন্তু পড়ার অভ্যাসটা বাড়াতে হবে। তুমি যত বেশি পড়বে, যত বেশি মানে বাহিরের বিষয় সম্পর্কে তোমার ধারণা থাকবে, তত তুমি তোমার প্রশ্নের উত্তরগুলো অনেক সহজভাবে দিতে পারবে, তোমার জ্ঞানটা অনেক পরিচ্ছন্ন হবে। তো এখানে দেখো যে আমরা একটা চরিত্র পাচ্ছি কি, ইব্রাহিম কার্দি। সে কি হচ্ছে যে ভারতের অধিবাসী। আমরা মূল নাটকটা না, এই উদ্দীপক থেকেই বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করছি। দেখো, ভারতে মুসলিম শক্তি জয়যুক্ত হোক, তার পূর্ব গৌরব সে ফিরে পাক, বিশ্বাস করো, এ কামনা আমার মনে অহরহ জ্বলছে। তার মানে সে ভারতের একজন মুসলিম অধিবাসী, কিন্তু তার অবস্থানটা হচ্ছে তার বিপরীতে। কিন্তু সে চাচ্ছে যে তার দেশ জয়যুক্ত হোক,
যুদ্ধে তার দেশ জয়লাভ করুক, কিন্তু ভাগ্য আমাকে প্রতারিত করেছে। তার মানে আজকে তার যে অবস্থানটা তার দেশের বিপরীতে, এটা আসলে সে ইচ্ছা করে না, বিশ্বাসঘাতকতা করে না, তার ভাগ্যের কারণে আজকে সে এখানে। ভাগ্য আমাকে প্রতারিত করেছে, সে গৌরবে অংশগ্রহণের অধিকার থেকে আমাকে বঞ্চিত করেছে। আমার সংকটের দিনে যারা আমাকে আশ্রয় দিয়েছে, কর্মে নিযুক্ত করেছে, ঐশ্বর্য দান করেছে, সে মারাঠাদের বিপদের দিনে আমি চুপ করে বসে থাকব? তার মানে সে এখন মারাঠা শিবিরে আছে এবং তাদের হয়েই যুদ্ধ করবে। এই মারাঠারা কি করেছে? সে যখন অসহায় ছিল, বিপদগ্রস্ত ছিল, তখন তাকে সহায়তা করেছে, তাকে তার মানে যোগ্যতা অনুযায়ী তাকে মূল্যায়ন করেছে। আর আজকে সে তার দেশের বিপক্ষে হয়ে এই মারাঠাদের সঙ্গে যুদ্ধ করছে শুধু সেই কৃতজ্ঞতা বশত। মানে তার ভিতরে দেশপ্রেমের কোনো কমতি নাই, তার স্বজাতি প্রেমের কোনো কমতি নাই, কিন্তু তার কৃতজ্ঞতা বোধের কারণে সে আজকে তার অবস্থান থেকে যেতে পারছে না। আরেকটা জিনিস দেখো, মারাঠাদের বিপদের দিনে আমি চুপ করে বসে থাকবো, পদত্যাগ করব, দল ত্যাগ করব, সে হয় না জোহরা। কেন হয় না? কারণ সেটা যদি করে তাহলে যে প্রথমে আছে যে ফিরে যাবে সে আমি হব না, সে হবে বিশ্বাসঘাতক। তার মানে বিভীষণ যেটা চিন্তা করেনি, ইব্রাহিম কার্দি সেটাই চিন্তা করেছে। ব্যক্তিত্ববান একজন পুরুষ যে মানে দেশের জন্য লড়তে কুণ্ঠাবোধ করে না, কিন্তু আজকে কৃতজ্ঞতা বশের কারণে সে আজকে দেশের বিপরীতে তার অবস্থান, তার জাতির বিপরীতে তার অবস্থান। আজকে যদি সে তার মানে কি বলে যে কৃতজ্ঞতায় আবদ্ধ যাদের কাছে, তাদেরকে ছেড়ে সে তার দেশে ফিরে যায় বা তার জাতির সঙ্গে যোগ দেয়, তাহলে সে হবে আসলে বিশ্বাসঘাতক। আর এই যে জোহরা, সে হয় না জোহরা, আমি নিশ্চিত জানি জয় পরাজয় যাই আসুক, মৃত্যু ভিন্ন আমার মুক্তির অন্য কোনো পথ নাই। তার মানে যদি সে পরাজিত হয়, পরাজিত হয় মানে সে তো বীর যোদ্ধা, সে লড়তে লড়তেই মারা যাবে। আর যদি সে জয়ী হয়, নিশ্চয় জয় পরাজয় যাই আসুক, মৃত্যু ভিন্ন আমার মুক্তির অন্য কোনো পথ নেই। সে যদি আজকে জয়ী হয় তাহলে কি হবে, যে তার দেশ থেকে যে সে বিচ্ছিন্ন, আত্মীয় থেকে যে বিচ্ছিন্ন, তার জয়টা সেখানেই তাকে ম্লান করে দেবে, তাকে মানে নিজের আত্মীয় নিজের দেশ থেকে বিচ্ছিন্ন করে এই জয়টা তাকে পরিপূর্ণ জয়ের আনন্দ দিবে না। আর আজকে যদি সে তার মানে যারা তাকে সাহায্য করেছে, আশ্রয় দিয়েছে, তাদেরকে ছেড়ে তার দেশের হয়ে যুদ্ধ করে, তাহলে সে হবে বিশ্বাসঘাতক। তাকে আর কেউ বীর বলে সম্মান করবে না। আজকে জোহরা তাকে ফিরিয়ে নিতে এসেছে, সেজন্য সে বলছে যে ফিরে যাবে সে আমি হব না, সে হবে বিশ্বাসঘাতক। এবার চলো আমরা একটু প্রশ্নগুলো দেখি যে কি ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। আহব শব্দের অর্থ কি? লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, মনে আছে তো লাইনটা? যুদ্ধ, গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি, একদম শেষ লাইনটা চাচাকে ভর্ৎসনা দিচ্ছে যে নাহি গঞ্জিতমা, মানে তুমি যাদের সঙ্গে মিশছ, এটা ব্যাখ্যা করবে কিভাবে, যে প্রথমে লাইনটা কোথা থেকে নিল, সেটা কি প্রসঙ্গে নিল, সেটা বলে তুমি তোমার বক্তব্যটা তুলে ধরবা। এটা আমি ক্লাসে, দ্বিতীয় ক্লাসে সেটা বিশ্লেষণ করা আছে। 3 নম্বর কোশ্চেনটা দেখো, ইব্রাহিম কার্দি ও বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যের বিভীষণ চরিত্রের মধ্যে সাদৃশ্য অথবা বৈসাদৃশ্য তুলে ধরো। আমি উদ্দীপকটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এই প্রশ্নের উত্তরটা তোমরা নিজেরা তৈরি করবে। দেশপ্রেম, জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব বোধ মানুষকে মহিমান্বিত করে। উদ্দীপক ও বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যের আলোকে বিশ্লেষণ করো। কার সঙ্গে আমরা বিশ্লেষণ করতে পারবো? বিভীষণকে দিয়ে, মেঘনাদকে দিয়ে, ঠিক আছে? মেঘনাদের দেশপ্রেম, মানে জাতিপ্রেম, ভ্রাতৃত্ববোধ, এগুলো তুলে ধরে আমরা এই চরণটা বা এই প্রশ্নের উত্তরটা আমরা বিশ্লেষণ করব। এই হচ্ছে মোটামুটি আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশ শেষ। তোমাদের কিছু প্রশ্ন ছিল গত ক্লাস শেষ করে, আজকে আমি কতটুকু উত্তর দিতে পারবো ঠিক জানি না, তারপরেও আমি শুরু করছি। তবে নেক্সট ক্লাসে তোমরা সোনার তরী কবিতাটা পড়ে ফেলবে, বাসায় পড়ে ফেলবে, এবং যে যে জায়গাগুলো তোমাদের সমস্যা আছে সেই জায়গাগুলো চিহ্নিত করে রাখবে। এবং ক্লাস শেষে যদি দেখো যে তোমাদের অস্পষ্ট অংশগুলো স্পষ্ট হয়নি,
তাহলে সেই বিষয়গুলো শুধু আমাকে লিখে জানাবে। আচ্ছা, গত ক্লাস শেষে তোমাদের প্রশ্ন, অনেক প্রশ্ন, আজকে কতটুকু দিতে পারি দেখি। একজন প্রশ্ন করেছো, কবিতাটি কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখব, নিজের না কবির? আচ্ছা, আমাদের সময় শেষ, আমি একটা প্রশ্নের উত্তর দেই। কবিতাটি কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে? আমরা চাইলেও অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো কিছু দেখতে পারবো না। দেখার জন্য আমাদের নিজেদের দৃষ্টি এবং তার ভঙ্গিটাই প্রয়োগ করতে হবে। তবে একটা কথা কি, যে একটা সাহিত্য বা একটা শিল্পকর্ম যখন সেটা কালকে উত্তীর্ণ করে বেঁচে থাকে, তার মানে শিল্পের একটা নিজস্ব যে উৎপাদন ক্ষমতা আছে, সে তার জোরেই কিন্তু একটা মানে যুগের পরে যুগ, একটা শতাব্দী অতিক্রম করে প্রায় 150 বছর পার হয়ে গেছে। তো মেঘনাদ বধ কাব্যের 150 বছর পার হয়ে গেছে, এখনো কিন্তু সেই একই আবেদন নিয়ে সেটা আমাদের সামনে বর্তমান আছে। তো তুমি যখন কবিতাটা পড়বে বা কোনো শিল্পকে বিশ্লেষণ করবে, তোমার দৃষ্টিভঙ্গিটাকে তুমি যদি সেই জায়গায় নিয়ে যেতে না পারো, তাহলে এই অক্ষমতাটা কিন্তু সেই শিল্পের না, তোমার নিজের কি বলে যে দৃষ্টির অস্বচ্ছতা। তো এতদিন যে একটা শিল্প বেঁচে আছে, সেটা একটা তার শাশ্বত আবেদন নিয়ে বেঁচে আছে। প্রতিটা মানুষ একই আবেদন নিয়ে তাকে মূল্যায়ন করেছে। হয়তো কেউ কি বলে যে অনুভূতির কম বেশি হতে পারে, ভালোবাসার কম বেশি হতে পারে, কিন্তু শাশ্বত যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু সবার ক্ষেত্রেই একই আছে বলেই এখনো মেঘনাদ বধ কাব্য সবার কাছে আদৃত হয়ে আছে। তো আমরা যখনই মানে কাল উত্তীর্ণ কোনো কিছুকে মূল্যায়ন করার চেষ্টা করব, আমরা মূল্যায়ন করব, আমরা চেষ্টা করব যে আমরা যেন সেই জায়গায় যেয়ে সেটাকে মূল্যায়ন করতে পারি। আমার ক্ষুদ্র গণ্ডি থেকে তাকে কখনোই মূল্যায়ন করব না, এবং সেটা যদি আমি মূল্যায়ন করতে যাই, সেটা অবমূল্যায়ন হবে। ঠিক আছে? আরেকটু, স্বর্ণলঙ্কা দেশটি কোথায়? লঙ্কা শব্দের অর্থ হচ্ছে দ্বীপ, স্ত্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর বা পবিত্র। রাবণের লঙ্কা যেহেতু খুবই সুন্দর একটা রাজ্য ছিল, চমৎকার রাজ্য ছিল, তো কথিত আছে যে বর্তমান শ্রীলঙ্কাই হচ্ছে রাবণের লঙ্কা রাজ্য বা লঙ্কা। কিন্তু মানে উইকিপিডিয়া অনুসারে শ্রীলঙ্কার ইতিহাসে রামায়ণের এই কাহিনীটি পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে মানে প্রচলিত কথা, শ্রীলঙ্কাই হচ্ছে রাবণের লঙ্কা। আরেকটা হচ্ছে, রামায়ণে কে নায়ক কে খলনায়ক? মহাকাব্যে কি যুদ্ধ বিগ্রহ আবশ্যক? মহাকাব্যের বৈশিষ্ট্য অনুযায়ী মহাকাব্যে যুদ্ধ বিগ্রহের বর্ণনা থাকবে। তবে তুমি যদি কখনো মহাকাব্য রচনা করো, সেখানে নাই থাকতে পারে। কারণ হচ্ছে কোনো মহৎ প্রতিভা, কোনো মহৎ শিল্পী কখনই অন্যের বেঁধে দেওয়া নিয়মের মধ্যে আবদ্ধ থাকতে পারে না। আমাদের মধুসূদনও কিন্তু মানে বিভিন্ন নিয়মকে ভেঙে নিজের নিয়ম তৈরি করেছেন। তো এই জন্য বললাম, তুমি যখন তৈরি করবে, যখন মহৎ কিছু তৈরি করবে, তখন সেটা সেই নিয়মের মধ্যে আবদ্ধ থাকার দরকার হবে না। রামায়ণে কে নায়ক কে খলনায়ক? রামায়ণ যেহেতু রামের জীবন কাহিনী, তো সেই ক্ষেত্রে রামায়ণে রামকেই বড় করে দেখানো, মানে এবং রাম হচ্ছে দেবতার মানে কি বলে বিষ্ণুর 7ম অবতার। তো সেই ক্ষেত্রে সেখানে রামই হচ্ছে নায়ক এবং তার বিপরীতে রাবণ খলনায়ক। পরবর্তীতে কি ঘটেছিল, এর জন্য তোমাকে একটু পড়াশোনা করতে হবে। কারণ এখন তো তোমাদের হাতে অনেক সময়, তোমাদের কলেজে আসা যাওয়ায় কিছুটা সময় ব্যয় হতো, কলেজে থাকলে কিছু সময় ব্যয় হতো, কলেজ থেকে যাওয়ার পরে বাসায় বিশ্রামের জন্য কিছুটা সময় ব্যয় হতো। এর মানে কি বলে যে এই করোনা ভাইরাসের কারণে আমাদের সময় কিন্তু অনেক থাকছে। প্রতিদিন প্রায় 6 থেকে 8 ঘন্টা সময় তোমরা পাচ্ছ, অথচ পড়াশোনার কিন্তু ক্ষতি হচ্ছে না। বাসায় বসে তোমরা পড়াশোনা চালিয়ে যেতে পারছো। তো এই 6 থেকে 8 ঘন্টা সময় তোমরা কি করছো? একটু পড়াশোনা করো, বাহিরের বই পড়ো, যে যেটা পড়তে ভালোবাসো সেটাই পড়ো। তোমরা রামায়ণটা পড়তে পারো, বাল্মীকি রামায়ণ তো না, কৃত্তিবাসী রামায়ণটা পড়তে পারো, মেঘনাদ বধ কাব্যটা পড়তে পারো। আমি অভিধান কেনার কথা বলেছি, তোমরা যে কোনো অভিধান, বাংলা একাডেমির অভিধান আছে, বাংলা থেকে বাংলা অভিধান, সংসদ বাংলা অভিধান, যে কোনো একটা অভিধান হাতের কাছে নিয়ে মানে পড়তে থাকো,
তাহলে কি হবে যে অনেক নতুন শব্দ যেমন জানতে পারবে, তেমনি কাব্যের রসটা উপলব্ধি করতে পারবে, সময়টা খুব ভালো কাটবে, নিজেকে খুব সমৃদ্ধ করতে পারবে। আমি পরবর্তীতে কি ঘটেছিল সংক্ষেপে একটু বলে দিচ্ছি। রামায়ণে যেটা ঘটেছিল যে রাবণ তো পরাজিত হয়েছে, এরপরে লঙ্কা রাজ্য বিভীষণকে উপহার দেয় এবং সীতার কাহিনী সেটা পরে। মেঘনাদ বধ কাব্যে যেটা হয়েছিল যে মেঘনাদ মারা যাওয়ার পরে রাবণ লক্ষণকে, যেহেতু লক্ষণ মেঘনাদকে হত্যা করেছে, লক্ষণকে শক্তিশালী নিহত করে, হত্যা করে, কিন্তু রাম দেবতাদের সহায়তায় তাকে আবার পুনরুজ্জীবিত করে ফেলে এবং শেষে মেঘনাদের অন্ত্যেষ্টি সৎকারের জন্য রাবণ রামের কাছে 7 দিনের যুদ্ধবিরতি প্রার্থনা করে, রাম সেটা মঞ্জুর করে এবং অন্ত্যেষ্টিক্রিয়ার পরে মেঘনাদের স্ত্রী প্রমীলা সহ রথারোহণের মধ্যে দিয়ে তারা স্বর্গে চলে যায়, মেঘনাদ এবং প্রমীলা, এর মধ্যে দিয়ে মেঘনাদ বধ কাব্য শেষ হয়। আচ্ছা, শেষ পর্যন্ত মেঘনাদকে লক্ষণ কিভাবে হত্যা করে, এটা তো ওইখানেই যে লক্ষণও কিন্তু বীর, মানে রামায়ণে এবং মেঘনাদ বধ কাব্যেও যদিও হীন নিচু মানসিকতা সম্পন্ন বলে উল্লেখ করেছেন, কিন্তু সেও কিন্তু বীর। তো একজন বীর আরেকজন বীর, অস্ত্রহীন বীরকে আঘাত করে সহজেই পরাস্ত করতে পেরেছে দেবতাদের সহায়তায় এবং তার চাচার সহায়তায়। লক্ষণ সহজেই সেই সময়েই ওই ষষ্ঠ স্বর্গেই মেঘনাদকে বধ করে। রাবণ পুত্ররা কি সবাই বীর? রাবণের পুরাণ কাহিনী অনুযায়ী রাবণের প্রায় 1 লক্ষ পুত্র ছিল, তবে রামায়ণ এবং মেঘনাদ বধ কাব্যে আমরা তার যে 2 পুত্রকে পাই, বীরবাহু এবং মেঘনাদ। বীরবাহু হচ্ছে রাবণের স্ত্রী চিত্রঙ্গদার পুত্র এবং মেঘনাদ হচ্ছে মন্দোদরীর পুত্র, এরা দুজনই বীর। মেঘনাদের শাস্ত্রীয় জ্ঞান সম্পর্কে জানতে চেয়েছ। মেঘনাদের জন্মের সময় রাবণ হচ্ছে জ্যোতিষ শাস্ত্রে খুব পারদর্শী ছিল, তো সে তার ছেলের জন্মের সময় সমস্ত গ্রহকে একটা মঙ্গলময় জায়গায় অবস্থানের নির্দেশ দেয় যেন তার ছেলের সমস্ত কিছু ভালো হয়। তার মধ্যে একটা গ্রহ শনি গ্রহ, তার নির্দেশ অমান্য করার কারণে মেঘনাদের এই করুণ পরিণতি ঘটে। এছাড়াও মেঘনাদ মানে মানব দানব দেবতা সমস্ত সৃষ্টির মধ্যে বীর হিসাবে সনাতন শাস্ত্র অনুযায়ী মানে বিখ্যাত শ্রেষ্ঠ বীর হিসাবে তিনি বিবেচিত এবং ছোটবেলা থেকেই সে নানা যজ্ঞের মধ্য দিয়ে এমন সব অস্ত্র দেবতাদের কাছ থেকে লাভ করে যার সবগুলো একসাথে কোনো দেবতার কাছেও ছিল না। এই অস্ত্রগুলোর মধ্যে ধরো ব্রহ্মাস্ত্র, বৈষ্ণবাস্ত্র, পাশুপতাস্ত্র, এগুলো বিখ্যাত অস্ত্র। তো তার গুরু ছিল দৈত্যগুরু শুক্রাচার্য। তো মানে এই হচ্ছে মোটামুটি তার কুম্ভকর্ণ ও বীরবাহু কিভাবে মারা যায়, এরা দুজনেই যুদ্ধে মারা যায়। বীরবাহুর মৃত্যু দিয়েই হচ্ছে মেঘনাদ বধ কাব্য শুরু হয়েছে। আর কুম্ভকর্ণের একটা মিথ প্রচলিত আছে যে সে 6 মাস ঘুমায় এবং 6 মাস জেগে থাকে। এই 6 মাস ঘুমের পরে সে উঠে যে যুদ্ধে যায়, সেই যুদ্ধে সে অজেয় হয়, তাকে কেউ পরাজিত করতে পারে না। কিন্তু লঙ্কার যখন মানে ভয়াবহ অবস্থা, রাম রাবণের যুদ্ধে ভয়াবহ অবস্থা, তখন কি হয় যে রাবণ তার ভাইকে, ঘুমন্ত ভাইকে কুম্ভকর্ণকে ডেকে তুলে যুদ্ধে পাঠায় এবং এর ফলে সে সেখানে মানে মৃত্যুবরণ করে। বীরবাহু ঠিক যখন যুদ্ধের সময় সে লঙ্কায় ছিল না, সে গন্ধর্ব লোকে ছিল, তাকে ডেকে এনে যুদ্ধে পাঠানো হয়। সে অমিত তেজে যুদ্ধ করতে থাকে, কিন্তু সে বরপ্রাপ্ত ছিল কি, তার একটা হাতি ছিল, সে হাতি যতক্ষণ জীবিত থাকবে হাতির পিঠে চড়ে যুদ্ধ করা অবস্থায় সে পরাজয় বরণ করবে না। তাকে যখন কেউ হারাতে পারছিল না, তখন বানররা রামের কাছে যেয়ে সংবাদ দেয় যে তার করার জন্য। তখন রাম স্বয়ং যুদ্ধে এসে তাকে প্রথমে অনুরোধ করে যে তুমি চলে যাও, কারণ তরুণ বয়স, অল্প বয়স, সে চায় না যে তার হাতে বীরবাহু মারা যাক। বীরবাহু আবার রামের ভক্ত, ধার্মিক ছিল, কিন্তু বীরবাহু যেহেতু বাবার হয়ে দেশের হয়ে যুদ্ধ করতেই হতো কারণ সে বীর, তো সে চেয়েছিল যে রামের হাতেই তার মৃত্যু ঘটুক। তাই সে নানা কটু কথায় রামকে উত্তেজিত করে শেষ পর্যন্ত রামের হাতেই তার মৃত্যু হয়। আচ্ছা, আমি আর কিছু প্রশ্ন আছে বাকি আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমি নেক্সট ক্লাসে দিয়ে পরবর্তীতে আমরা সোনার তরী কাব্যে যাব। আজকে এই পর্যন্তই থাক, সময় আরো 10 মিনিট আগে শেষ হয়ে গেছে।
তোমরা সবাই ভালো থেকো, পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।